খেয়াল করবেন আমাদের কাছে এই যে শখটা আপনাদের লিখতে বলছিলাম, এখানে প্রথম উদ্দেশ্য ছিল দেখেন, এখানে যে অঙ্কটা আছে সেটা বলছে √2, √3, √5, √7, √13 এ ধরনের কোনো মানকে আপনার প্রমাণ করতে হবে একটি অমূলদ সংখ্যা অথবা মূলদ সংখ্যা নয়। সেই হিসাবে দেখেন আপনার কাছে যে অঙ্কটা দেওয়া আছে প্রথম অবস্থায়, এই যে অঙ্কটা √2 প্রমাণ আমরা করে দেখাইছি এখানে। আপনি এখান থেকে যে কোনোটা করতে পারবেন এই ছকটা ব্যবহার করলে অথবা মনে রাখলে। দেখেন এখানে দুই ভাবে ক্যালকুলেশন করা যায়। প্রমাণ দিয়ে প্রথমে এই 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার দিয়ে করা যায়। ওটা না করেও আপনি যদি এভাবে করেন, দেখেন প্রমাণ দিয়ে লেখা আছে √2 সমান 1.4142, অর্থাৎ দেখেন আমি যে √2 মানটা ক্যালকুলেশন করে নিয়েছিলাম সেটা। পরবর্তীতে বলছে যা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। দেখেন আমরা এই জায়গায় লিখে দিয়েছিলাম 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। পরবর্তীতে বলছে সুতরাং √2 পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, পূর্ণ সংখ্যা নয় কেন? কারণ 1.4142 এটা অবশ্যই পূর্ণ অংশ না, কারণ পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মিক্সড আছে। পয়েন্টের পরের অংশকে আমরা জানি ভগ্নাংশ, পয়েন্টের আগের অংশকে জানি আমরা পূর্ণ অংশ। পরবর্তীতে দেখেন লেখছে ধরি √2 সমান p/q, মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা বলতে বোঝায় যাকে p/q আকারে প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়। তাহলে আমাদের এই যে অংশটা এখানে আছে, তাহলে √2 সমান p/q, মূলদ সংখ্যা। বলছে এখানে পি ও কিউ সহমৌলক এবং পূর্ণ সংখ্যা। এই সহমৌলক সহমৌলক বিষয়টা কি? দেখেন এই যে অংশটা আছে এটা হচ্ছে একটা আরেকটাকে যদি ভাগ করা যায় সেই অংশটা বোঝায়। দেখেন এই যে অংশটা আপনার কাছে আছে √2 সমান p/q, আমরা এখানে আবার একবার লিখে নিয়েছি √2 সমান p/q। পরবর্তী অংশ দেখেন এই √2 সমান p/q যেখানে ছিল, পরবর্তী অংশে দেখেন তো আমরা কি লিখছি, √2 এর স্কোয়ার সমান p/q এর হোল স্কোয়ার। অর্থাৎ দুইটা অংশকেই আমরা বর্গ করছি। অর্থাৎ √2 কেও বর্গ করছিলাম, আবার p/q কেও স্কোয়ার করছিলাম, অর্থাৎ একেও বর্গ করছিলাম। তাহলে আমরা এখানে লিখছি কি, বর্গ করি বা উভয় পক্ষকে বর্গ করে এটা লেখা যায়। পরবর্তী অংশে দেখেন, তাহলে √2 কে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম স্কোয়ার রুট উঠে যাচ্ছে, 2 থাকছে। পরবর্তী অংশে দেখেন পি আর কিউ কে ক্যালকুলেশন করলে আমাদের কাছে p² / q² চলে আসছে। তাহলে p² / q² যখন আসছে, উভয় পক্ষকে দেখেন আমরা কিউ দিয়ে গুণ করছি। তাহলে উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করলে পরবর্তী লাইনে দেখেন আমাদের আসছে 2q সমান p²/q। অর্থাৎ এখানে কিউ দুইটা ছিল, এখানে একটা ছিল, ভাগ সম্পর্কে কাটাকাটি হয়েছে। তাহলে দেখেন এই জায়গায় যে অংশটা ছিল পরে লিখছে ইহা পরিষ্কার যে 2q পূর্ণ সংখ্যা। এটার কারণ কি? দেখেন 2q পূর্ণ সংখ্যা এই সত্ত্বে হচ্ছে কিউ এর মানটা যদি ধরে নেন আমরা 5 ধরি, তাহলে 2q হচ্ছে 5 × 2 = 10। আর p²/q এখানে বলছে অপরপক্ষে p² এবং কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ দেখেন এদেরকে ভাগ করাও যাচ্ছে না, কারণ ভাগ করলে পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাই বলছে কারণ পি এবং কিউ এর মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, সাধারণ উৎপাদক বলতে বোঝায় ধরে নেন আপনার কাছে 5 আছে, 5কে 1 দিয়ে ভাগ করা যায় আর 5 দিয়ে ভাগ করা যায়। দেখেন 1 আর 5 যদি আমি 6 বলতাম, 6কে দেখেন 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। এরকম যদি কোনো অংশ থাকতো তাহলে আমরা তাকে বলতাম এক আছে সহমৌলক, অর্থাৎ সাধারণ উৎপাদক, আরো অন্য কিছু আছে। কিন্তু এই p² / q কে দেখেন, উপরে p² কে আপনি p² আর 1, আর নিচে কিউ কে q আর 1, এই ছাড়া আর অন্য কিছু দ্বারা ভাগ করতে পারেন না। এই কারণে বলছে কারণ পি এবং কিউ এর মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। পরবর্তীতে বলছে অতএব p²/q 2q এর সমান হতে পারে না, কারণ p²/q একটা ভগ্নাংশ সংখ্যা আর 2q একটা পূর্ণ সংখ্যা। এই কারণে বলছে এই দুইটা কখনোই সমান হবে না বা হতে পারে না। পরবর্তীতে বলছে দেখেন √2 এর মান p/q আকারে কোনো সংখ্যাই হতে পারে না। অর্থাৎ উপরেরটা যখন আমাদের যে অংশটা আসছে
যেটা সমান নয়, তাই পরবর্তীতে বলছে √2 এর মান p/q আকারে কোনো সংখ্যাই হতে পারে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা অথবা মূলদ সংখ্যা নয়। এই অঙ্কটা কিন্তু বেশ বারবার আছে, আপনাদের 9-10 থেকে এটা আছে, এবং আপনাদের কাছে যদি বিভিন্ন বই থেকে থাকে অর্থাৎ বিভিন্ন রাইটারের, সেখানে দেখবেন বিভিন্ন ভাবে আছে এটা। আপনি যেটাই পড়েন, আপনি এটা করেন আর অন্যটা করেন, যেটা করবেন সেটা হুবহু উপরের দিকে করবেন। একটু যান না, উপরের দিকে পাইনি। আচ্ছা, যাচ্ছি। এই যে এতটুকু ভাই চলে এই গেছে। সবগুলোর নিয়ম কি একরকমই, যে ফাইভ হ্যাঁ, আবারও? হ্যাঁ, 5। এবার দেখেন আমি আপনাদেরকে বলছি যে আমরা কিভাবে এক্সট্রা অংশ করব, অর্থাৎ √2 না থেকে যদি আমাদের ধরে নেন সাপোজ √7 থাকতো। আচ্ছা, √7 এর মানটা কত? 2.645। টু পয়েন্ট তাহলে সিক্স ফোর ফাইভ এখানে আমরা লিখতাম কত? 2.645। তাহলে এই মানটা আমরা কি বলতাম? দেখেন এখানে লেখা আছে 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। তাহলে এখানে এই 1 চেঞ্জ হতো, এখানে 2 চেঞ্জ হতো। আর এবার দেখেন চেঞ্জ হচ্ছে কি কি, এখান থেকে শুধুমাত্র এই যে √2 যেখানে যেখানে লেখা আছে সেই স্থানটা শুধুমাত্র পরিবর্তন হবে, আর কোনো কিছুই পরিবর্তন হবে না। এখান থেকে এর পর পর্যন্ত সব আছে, অর্থাৎ √2 এর স্থানে কত হবে? √5। যদি এখানে √13 করতে বলতো, তাহলে √13 এর মানটা দেখেন কত? দেখেন 3.605। তাহলে এটা হতো 3 থেকে বড়, 4 থেকে ছোট। ছোট। আর শুধুমাত্র যেখানে √2 আছে সেখানে হতো রুট √13। আপনাদের বাসার কাজ থাকবে, দেখেন √2 আমি করাইছিলাম এখানে 3, 5, 7, 13। আপনারা এগুলো লিখবেন বাসায়, ঠিক আছে? হুম। বাসায় যত আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের তত ভালো হবে, বাসায় প্র্যাকটিস করতে থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা, দেখেন আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশটা হচ্ছে বর্গমূল নির্ণয়। এই বর্গমূলটা কেমন প্রথম অবস্থায় বিবেচনা করতে হবে, বর্গমূলটা কি। দেখবেন আমরা যদি এখানে একটু লিখি, ধরে নেন এক্স, একে আমরা স্কোয়ার দিলাম, একে বলা হয়, অর্থাৎ এই যেটা স্কোয়ার, কোনো কিছুকে যদি স্কোয়ার করি আমরা তাকে বলি বর্গ। কোনো কিছুকে যদি রুট করি তাহলে তাকে বলা হয় বর্গমূল। কোনো কিছুকে যদি কিউ করি তাহলে তাকে বলা হয় ঘন। আর √ওভার এরকম এক্স যদি থাকে তাহলে তাকে বলা হয় ঘনমূল। তাহলে এই চারটা জিনিস কি বুঝছেন? এই দুইটা কি? উপরেরটা বর্গ আর নিচেরটা বর্গ, সরি ঘন। আর এই দুইটা কি? প্রথমটা বর্গমূল আর দ্বিতীয়টা ঘনমূল। এই দুইটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে এই অঙ্কটা করতে গেলে। ক্লিয়ার এতটুকু? এই চারটা জিনিস ক্লিয়ার? বর্গ, হ্যাঁ। বর্গমূল, ঘন, ঘনমূল। আচ্ছা, এখন দেখেন আপনাদের এই অঙ্কটা কিভাবে আছে। প্রথমে কি বলছে অঙ্কটা? বলছে 7 - 30 √ওভারের মধ্যে আছে -2। এটাকে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, এটা ক্যালকুলেশন না করে আমরা একটা সহজ অংশ আছে, এটাকে ক্যালকুলেশন করি প্রথম অবস্থায়। দেখ এই অঙ্কটা কিভাবে বলছে। বলছে কি -8 -6 √ওভারের মধ্যে -1, এটাকে আমার সমাধান করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা কি বলছিলাম? এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করো। অঙ্ক করছি কি আমরা? বর্গমূল নির্ণয়। দেখেন সমাধান, এখানে -8 -6 √ওভারের মধ্যে -1। আমাদের কি মনে আছে a+ib যে সত্যটা, একে কি বলা হতো? জটিল সংখ্যা। তাহলে a+ib যদি জটিল সংখ্যা হয়, এই -8 -6 √ওভারের মধ্যে -1 এ কি জটিল সংখ্যা আকারে আছে? না। না। আচ্ছা, আছে, আমি বুঝাচ্ছি কিভাবে আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে জটিল সংখ্যা থেকে বর্গমূল নির্ণয় করতে হবে, আবার জটিল সংখ্যা আকারে বর্গমূল প্রকাশ করতে হবে। তাহলে জটিল সংখ্যা থেকে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে জটিল সংখ্যার আকার আমরা জানি a+ib। তাহলে আমাদের এখানে সত্য কি? জটিল সংখ্যা থেকে বর্গমূল নির্ণয় করতে হবে,
জটিল সংখ্যা আকারে বর্গমূল প্রকাশ করতে হবে। দেখেন, এই যে 6 অর্থাৎ -8 - 6 √এর মধ্যে -1, একে আমরা কি করছি? দেখেন তো, আমরা আরো একটা তথ্য শিখে আসছিলাম, i² সমান -1। মনে পড়ে? ওখানে লেখা ছিল প্রথম দিনে i² সমান -1। তাহলে এই যে i² সমান -1, দেখেন তো আমরা এখানে -1-এর পরিবর্তে i² লিখছি রুটের মধ্যে। আমরা জানি স্কোয়ার রুট উঠে যায়, তাহলে আমাদের কি আসছে? -8 - 6i। এতটুকু লাইন কি বুঝছেন, এই 3 লাইন? ভাইয়া আর একবার একটু বলেন, আমি আচ্ছা, নেট সমস্যা ছিল এই জন্য শুনতে অবশ্যই, পারিনি। কোনো সমস্যা নাই। দেখেন, তাহলে এই যে অংশটা আমরা করছিলাম, এখানে আমাদের অংশটা দেওয়া আছে -8 - 6 √এর মধ্যে -1। আমরা জানি i² সমান -1 হয়। এই কারণে দেখেন, -8 - 6, i² পরিবর্তে, সরি, -1-এর পরিবর্তে আমরা কি লিখছি? i²। ও ঠিক আছে। পরবর্তীতে দেখেন স্কোয়ারের উপরে যাচ্ছে, থাকছে কি? আই। তাহলে -8 - 6i। ঠিক আছে। হুম। পরবর্তী দেখেন বলছে, ধরি এই যে অংশটা লিখছে এখানে, আপনি যদি মনে করতেন যে আপনি এভাবে লিখবেন না, লিখবেন এভাবে যে -8 - 6i এর বর্গমূল, এটাও লিখতে পারতেন, না লিখলেও কোনো সমস্যা নাই। আমরা এখানে কি লিখছি? ধরি, দেখেন এই যেটা ছিল ভিতরে আছে, আর একটা রুট আসছে দেখছেন তার উপরে, আমার -8 - 6i যে অংশটা ছিল, আমরা এখানে কি লিখছে? প্রথম লাইনটা লিখছে, এই লাইনটা লিখছে, দেখেন এই লাইনটা লিখছে না? হ্যাঁ। হ্যাঁ, ওই লাইনটা লিখে সমান লিখছে x+i y। দেখেন, আমি আপনাদের লিখে দিছিলাম a+ib লেখা যায়, x+i y লেখা যায়, p+i q লেখা যায়। তাহলে আমরা এখানে x+i y দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। দেখেন পরের লাইনে এসে সেটা চেঞ্জ করছে। সেটা কি করছে? ওই যে অংশটা আমাদের বের করছিলাম এটা। এই কারণে আপনাকে যদি আমি বলতে চাই, এই যে প্রথম লাইনটা ছিল, এই প্রথম লাইনটায় আপনি যদি -8 - 6 √এর মধ্যে -1 না লিখে সরাসরি রুট ওভার না, -8 - 6i লিখতেন, তাও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, তাহলে দেখেন আমরা a+ib দুই অংশে কি করছি? বর্গ করছি। তাহলে এর আগের অংশে দেখেন আমরা শিখছিলাম যে বর্গ আর বর্গমূল, ঘন আর ঘনমূল, দুইটা দুইটার সাথে। তাহলে যখন আমরা ঘনমূল করব তখন আমাদেরকে ঘন নিয়ে আসতে হবে, আর যখন বর্গমূল করব তখন আমাদেরকে বর্গ নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করছিলাম? বর্গমূল। তাই দেখেন উভয় পক্ষে আমরা বর্গ নিয়ে আসছি, স্কোয়ার। পরবর্তী অংশে দেখেন এই যে অংশটা আসছে, এটা কোথা থেকে আসলো? দেখেন তো, প্রথম অংশে আমার √ওভার আর স্কোয়ার উঠে গিয়েছে, যে কি আসছে? -8 - 6। এইখানে একটা আই থাকা উচিত, এটা নাই। আচ্ছা, 6i। পরবর্তী অংশে দেখেন x² -2i(x)y -y²। এটা কিভাবে হচ্ছে? দেখেন তো, x+i(y) এর হোল স্কোয়ার ছিল। তাহলে এটা কি? যদি আমি x টাকে a ধরি আর y টাকে b ধরি, তাহলে দেখেন তো a+bর হোল বিতার হলে স্কোয়ারের সূত্র। হ্যাঁ, তাহলে সূত্র কি হবে? a² + 2ab + b²। তাহলে এই অংশটা দেখেন তো একবারে চেঞ্জ করে লিখছে, কিন্তু দেখেন এখানে x² -2x(i y) প্লাস, সূত্র অনুযায়ী কি হওয়া উচিত ছিল? প্লাস i আর y এর হোল স্কোয়ার। এতটুক কি হয়? ঠিক আছে, আপনাদের এতটুক হ্যাঁ। হবার কথা। দেখেন তো, তাহলে i² আবার y²। এই i² এর জন্য কি জানি আমরা? -1। আর আমাদের y² আছে, তাহলে দেখেন -y²। তাই এখানে এক লাইনে কি লিখছে? x² -2i(x)y -y²। বুঝছেন লাইনটা? আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সাথে সাথে। দেখেন পরবর্তী অংশ আমাদের যেটা আসছে, তাহলে এখানে কি আছে? -8 - 6i সমান x² -y² -2i(x)y। আমরা একটু সাজায় লিখছি। এবার দেখেন পরবর্তী লাইনটা কিভাবে বলছে। বলছে এখন উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব সংখ্যা বা অংশ পৃথক করে পাই।
আচ্ছা, বাস্তব অংশ কি? বাস্তব বা স্বাভাবিক একই, আর কাল্পনিক বা অবাস্তব একই। তাহলে এখানে বাস্তব সংখ্যা বলতে দেখেন, যার সাথে আই নাই সেটা বাস্তব, আর যার সাথে আই আছে সে অবাস্তব বা কাল্পনিক। তাহলে এখানে দেখেন আমাদের সমানের উভয় পক্ষে কিছু অংশ বাস্তব আছে, কিছু অংশে অবাস্তব আছে। তাহলে দেখেন -8 সমান x² - y², আর -6i সমান 2i(xy). এতটুকু কি বুঝছেন? এইখানে হ্যাঁ। একটা জিনিস ভুল আছে, এই যে প্লাস হবে, দেখছেন? সূত্র না, আমরা সূত্র করছিলাম তো। তাহলে এ প্লাস হ্যাঁ। বি হোল স্কোয়ারের সূত্র কি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে দেখেন পরবর্তী অংশে এসে কি বলছে। এই অংশে দেখেন আমাদের প্রথমে কি আসছে, যে x² - y² হোল স্কোয়ার সমান -8, একটা অংশ, একটা সমীকরণ। আর একটা অংশ দেখেন 2i(xy) সমান -6i। এই দুইটা লাইন কি বুঝছেন? স্বাভাবিক আর কাল্পনিক বা বাস্তব আর অবাস্তব। হ্যাঁ। হ্যাঁ। এখন দেখেন দ্বিতীয় অংশটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারছি। কিভাবে? এখানে যদি আমরা xy রাখি, তাহলে অপর পাশে -6i এর সাথে 2i ভাগ হয়ে যাচ্ছে। তাহলে xy সমান কত থাকছে? -3। তাহলে দেখেন আমাদের দুইটা সমীকরণ আসছে, এই একটা সমীকরণ আর নিচে আর একটা সমীকরণ। তাহলে কি আসছে, x² - y² সমান -8, আর xy সমান কত? -3। এই দুইটা সমীকরণ থেকে আমাকে xy এর মান নির্ণয় করতে হবে। কারণ কি, দেখেন আমরা এই জায়গায় xy ধরে নিয়েছিলাম, এই যে এটা সমান কি xy ধরছিলাম না? তাহলে xy আর আইটা আমার কি, কাল্পনিক সংখ্যার নির্দেশক। আই এর কখনোই মান আসে না। তাহলে দেখেন পরবর্তী অংশ আমরা কি করছি, আমরা জানি। আচ্ছা, এই লাইনটা কিভাবে আসলো? দেখেন বলছে আমরা জানি x² প্লাস y² তার হোল স্কোয়ার সমান x² মাইনাস y² তার হোল স্কোয়ার প্লাস 4x² y²। এটা একটা সূত্র, কিন্তু এই সূত্রটা কেন আসছে মনে রাখবো। মূলত যে স্বাভাবিক ছিল, দেখেন তো এটা মূলত স্বাভাবিক ছিল, আর এটা কিন্তু স্বাভাবিক হয়েছে, কিন্তু পরে এটা ছিল কাল্পনিক। তাহলে আমাদের মূলত যে স্বাভাবিক ছিল সেই অংশটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। দেখেন মূলত স্বাভাবিক কি ছিল আমাদের, এটা। আর এখানে কি ছিল, x² - y²। মনে রাখবেন স্বাভাবিক অংশে যেটা থাকবে ঠিক তার বিপরীতটার হোল স্কোয়ারের সূত্র আসবে। ঠিক আছে, স্বাভাবিক অংশে যা থাকবে ঠিক তার বিপরীতটার হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখানে x² - y² ছিল, তাই আমরা লিখছি x² প্লাস y² তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান। দেখেন এটা হচ্ছে সূত্র কেমন, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র। সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর যদি এ মাইনাস থাকতো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতো, তাহলে আসতো এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। তাহলে এখানে আমার x² y² আছে, তাই দেখেন সূত্র আসছে x² - y² এর হোল স্কোয়ার প্লাস 4x²y²। আমরা পরবর্তীতে মান লিখছি দেখেন। তাহলে এখানে আমাদের x² - y² এর মান ছিল কত দেখেন, -8। এই তাহলে মাইনাস। -8 এর স্কোয়ার প্লাস 2xy তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2 এর স্কোয়ার বলতে 4x²y²। তার মান দেখেন -6 আছে। -3। আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে -6 কেন লিখছে এটা কি বুঝছেন? না। আচ্ছা, দেখেন তো আপনার কাছে 2 ছিল, আর xy এর মান কত ছিল, -3। দেখছেন এখানে আছে xy এর মান -3। তাহলে -3 ও আচ্ছা। আর 2 গুণ করে -6 হয়েছে। ঠিক আছে, তার স্কোয়ার। পরের লাইনে কি আসছে, পরের লাইনে হচ্ছে -8 এর স্কোয়ার, তার মানে মাইনাস মাইনাস প্লাস 8×8 = 64, আর প্লাস দেখেন -6 এর স্কোয়ার, তার মানে এখানেও মাইনাস মাইনাস প্লাস 6×6 = 36। তাহলে 64 36 ক্যালকুলেশন করে কত হয়েছে, 100।
এবার দেখেন, অতএব দিয়ে লিখছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমান 100। এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে আমরা জানি রুট হয়, তাই এখানে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে পরবর্তীতে যে হোল স্কোয়ারটা ছিল সেটা আমার 100-র উপরে স্কোয়ার রুট হয়েছে। তাহলে 100-কে রুট করলে কত হয়, 10। তাহলে এটা আসছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কি ছিল, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করা। দেখেন, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ। আমাদের দেখেন সমীকরণ থেকে মান নির্ণয় করতে গেলে দুইটা পদ্ধতিতে করতে হয়, একটা হচ্ছে অপনয়ন আর একটা প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতি কেমন, যে কোনো সমীকরণ থেকে একটা মান নির্ণয় করে সেই মানটা আর একটা সমীকরণে বসাতে হয়, বসায় আর একটা মান নির্ণয় করতে হয় 3 নম্বর সমীকরণ তৈরি করে। আর অপনয়নটা কেমন, যে কোনো মান গুণ করতে হয় দুইটা সমীকরণের সাথে, গুণ করে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হয়, অর্থাৎ কাটাকাটি করতে হয়, একটা ভ্যানিশ হয়ে যায়। দেখেন তাহলে এই দুইটা সমীকরণকে আমি যদি একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে একবার এক্স স্কোয়ারের মান বেরোবে, একবার ওয়াই স্কোয়ার মান বেরোবে। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ। দেখেন পরবর্তীতে আসছে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান -8, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। দেখেন এখানে তাহলে ওয়াই স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে, 2x স্কোয়ার সমান 2, তাহলে এক্স স্কোয়ার সমান 1, তাহলে এক্স সমান ±√1। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা দেখি। দেখেন এ জায়গায় কিন্তু আমি রুট উঠছিল, কিন্তু আমি প্লাস মাইনাস দেয়নি, কিন্তু পরের অংশটায় প্লাস মাইনাস দিছিলাম। কেন, এটা কি বলতে পারবেন? মনে রাখবেন, যদি কখনো অর্থাৎ সংখ্যা থাকলে রুট যদি ওয়ানকে উঠে যায়, ওয়ানকে রুট করলে অন হয় তার জন্য। আবার বলেন, বুঝতে পারি নাই। ওয়ানকে রুট করলে অন হয় হ্যাঁ, ওয়ানকে তার রুট জন্য। করলে ওয়ান হয়, কথাটা একটু ভুল। দেখেন কিভাবে, যদি কখনো কোনো কিছুকে স্কোয়ার করা হয় অর্থাৎ রুট করা হয়, তাহলে তখনই প্লাস মাইনাস আসবে যদি যে মানটা নির্ণয় হচ্ছে অর্থাৎ যার মান নির্ণয় হচ্ছে, যে চলক, চলকের ঘাত বা পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে চলকের ঘাত হ্যাঁ। যদি বেজোড় হয় বা পাওয়ার যদি বেজোড় হয়, তাহলে প্লাস মাইনাস আসবে, নতুবা আসবে না। দেখেন তো উপরের অংশটায় আমাদের যে মানটা নির্ণয় করছিলাম সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান, তাহলে এরা কি দুইটার পাওয়ারই কি আছে, জোড় আছে না? কিন্তু আপনি দেখেন এই অংশে এসে এক্স এর পাওয়ার কত, কিছু নাই বলতে 1, তাহলে এটা বেজোড়। এই যে রুটটা দিলেও হতো হয়, না দিলেও হয়, কারণ রুটটা উঠলেও কত হবে, 1ই থাকবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে যে চলকের মান বের হবে, চলকের ঘাত যদি জোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস হবে না, আর যদি বিজোড় হয় তাহলে প্লাস মাইনাস হবে। আচ্ছা, পরবর্তীতে দেখেন, দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে জানি আমরা নিচের মান চেঞ্জ হয়ে যায়। ক্যালকুলেশন করলাম, দেখেন কত আসছে, ওয়াই সমান +-3। পরের অংশে দেখেন, সুতরাং নির্ণেয় বর্গমূল, এই যে রুটটা রেখে দিই, দেখেন +-√1 - i +-3। আচ্ছা, এখানে তো প্রশ্ন থাকতে পারে, আমরা তো শিখছি মাইনাস দ্বারা, সরি প্লাস দ্বারা, কিন্তু এখানে মাইনাস দিল কেন? মনে রাখবেন, যদি কখনো বর্গমূল সমাধান করার সময় মূল যে অঙ্কটা ছিল, মূল অঙ্কের মাঝে যদি প্লাস থাকে, অ্যান্সারটা লিখতে হবে প্লাস আকারে, মূল অঙ্কের মাঝে যদি মাইনাস থাকে, অ্যান্সার লিখতে হবে মাইনাস আকারে। দেখেন এদের মাঝে কি ছিল, মাইনাস আকারে নাকি প্লাস আকারে? মাইনাস। মাইনাস আকারে, তাহলে অ্যান্সারটা লিখতে হবে মাইনাস আকারে। দেখেন তাই লিখছি মাইনাস আকারে। পরের লাইনে দেখেন রুটটা উঠায় দেওয়া হয়েছে, আপনি রুটটা রাখলেও হয়, না রাখলেও হয়, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাসটাকে একবারে নিয়ে 1 + i3। ঠিক আছে, তাহলে এই যে অংশটা আপনারা এখন দেখলেন, বাসার কাজ করবেন। দেখেন এটা, এটা আপনাদের বাসার কাজ। তাহলে 6 + 8 √এর মধ্যে -1। দেখেন প্রথম অংশটা কিন্তু সেম, কিন্তু এই জায়গায় মাঝে কি আছে, প্লাস আছে। তাহলে অ্যান্সারটা কি আকারে হবে, প্লাস আকারে নাকি মাইনাস প্লাস। আকারে? প্লাস প্লাস। আকারে। হ্যাঁ। প্লাস। আচ্ছা, আরো একটা বাসার কাজ দিব। এই যে এটা, এটা দেখেন কি আছে, -7 + 24i।
তাহলে এই দুইটা অঙ্ক আপনাদের বাসার কাজ আগামী দিনের জন্য। তাহলে -7 + 24i। তাহলে এই অংশটা দেখেন তো, এই অংশটা আপনার কি প্লাস আকারে আছে নাকি মাইনাস আকারে আছে? প্লাস আকারে মাঝে, অ্যান্সারটা এটাও হবে প্লাস আকারে। ঠিক আছে। আর আপনাদেরকে বলবো, আপনারা রেকর্ডিং তো আপনারা পেয়ে যাচ্ছেন, দেখেন যারা নতুন ক্লাস করছেন বা পুরাতন ক্লাস করছেন, আমি প্রত্যেক দিন আমার যে ক্লাস ক্লাস পরেই কিন্তু আপনি রেকর্ডিং পেয়ে যান, একাধিকবার দেখবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো ওয়েতে, চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ঠিক আছে। হ্যাঁ, আজকের রেকর্ডিং করতে পাঠাই দেন না। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? না। আচ্ছা, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।